আমি নামলাম নামলাম আর কিন্তু উঠতে পারবে না ওখান থেকে। ছেড়ে দিয়েছি। তো আমার চোখ মুখ দেখে তো তোমরা বুঝতেই পারছো যে আমি কোথাও যাচ্ছি। বলো তো আমি কোথায় যাচ্ছি? সত্যি বলতে আমি যাচ্ছি আমার মাসি বাড়িতে। আজ প্রায় 15 থেকে 16 বছর পর। সত্যি কিছুদিন আগে আমার দিদিমা যখন মারা যায় তখন আমি যেতে পারিনি, কিন্তু এখন যেতে হচ্ছে, তাই রওনা করলাম। ওরা ওদের বাড়িতে? হ্যাঁ, এখনই আসবে। ওই যে এখানে না, এটা না মা, একটু দূরে। একটি ইটাম ভাই কোথায়? সীতম ভাই কোথায়? রিতম ভাই, সীতম ভাই, রিতম দাদা। রিতম দাদা। দেখো, আমরা এই চাঁদ পাখিদের জন্যই দাঁড়িয়েছিলাম। ওদেরকে মাগুরা থেকে নিয়ে আমরা আবার রওনা করলাম। যে কোনো একটা অনুষ্ঠান ছাড়া সবাই এক জায়গা হওয়াটা খুব কষ্টকর। সত্যি, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সবকিছু ম্যানেজ করে আসাটাও একটা দুষ্কর। তো যাই হোক, আমার দিদিমার শ্রাদ্ধ অনুষ্ঠানে আমরা সবাই একে একে মাসি বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আর রাস্তা বেশ ভালো থাকায়, ফাঁকা থাকায় দ্রুত আমরা চলে গেলাম। খুলনা থেকে রাজবাড়ি যেতে বেশ সময় লাগে, কিন্তু মাগুরা থেকে রাজবাড়ি যেতে তত বেশি একটা সময় লাগে না যতটা সময় লাগে খুলনা থেকে রাজবাড়ি যেতে। আমরা প্রায় চলে এসেছি, আর বাচ্চারাও অনেকটা ক্লান্ত। এতটা রাস্তা আসতে হয়েছে তো, সেই ভোরবেলা ঘুম ভাঙতে হয়েছে তো, এই জন্যই তো ক্লান্ত। তারপর মাসিদের বাড়ির উঠোনে চলছিল শ্রাদ্ধের কাজ। দিদিমাকে যতটা দেখেছি বা পেয়েছি, এই শ্রাদ্ধের অনুষ্ঠান দেখে যেন ততটাই খারাপ লাগছিল। যাই হোক, আমার দিদিমা যেন স্বর্গবাসী হয়, আপনারা সবাই আশীর্বাদ করবেন। আচ্ছা, আমার দিদিমার শ্রাদ্ধ কেন আমার মাসি বাড়িতে হচ্ছে, এটা জানার আগ্রহ সবারই থেকে যাচ্ছে। আমার দিদিমা প্রায় 100 বছরের বেশি বেঁচে গেল। আমার দিদিমার হচ্ছে 6টা মেয়ে। তো আমার দিদিমার কোনো ছেলে না থাকায় যখন অসুস্থ হয়ে পড়লো, তখন আমার দিদিমাকে তার মেয়েদের উপর নির্ভরশীল হতে হয়েছে। কিন্তু সে যতদিন সুস্থ ছিল, যতদিন পেরেছে সে ততদিন নিজে রান্না করেছে এবং নিজের কাজগুলো নিজেই করতে সব থেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছে। প্রচুর কর্মঠ একজন মানুষ ছিল। নিজের সংসার, নিজের ঘর, নিজের স্বামীর ভিটা কত যত্ন করেছে, আগলে রেখেছে। সে দিনগুলো এখন স্মৃতি। সে কারণে যেহেতু আমার মামা নেই কোনো, আমার মাসির বাড়িতে থেকেই সে অসুস্থ হয়েছিল এবং আমার ছোট মাসির বাড়িতেই তার শেষ কাজগুলো সম্পন্ন করা হলো। আজ প্রায় 14-15 বছর পর মাসির বাড়িতে এলাম। অনেক পরিবর্তন, এলাকাটাও পরিবর্তন, মাসির ঘরগুলোও পরিবর্তন, কিন্তু এই বাড়িটাতে একটা সময় খুব শান্তি ছিল। লোকজনে ভরপুর, বাচ্চা কাচ্চা, আত্মীয় স্বজন, হই হই রই রই। এই হই হই রই রই যেন 12 মাসের 13 পার্বণের থেকেও অনেক বেশি। এখন বৌদিরা এসে গেছে, আমাদের সদস্য লিস্টে আরো নতুন নতুন বাচ্চা কাচ্চা সব অ্যাড হয়ে গেছে। যেমন দাদাদের ছেলে মেয়েরা, আমাদের বাচ্চা কাচ্চারা সবাই। এখন আর আমরা কেউ সিঙ্গেল সিঙ্গেল চাই না, সাথে একটা টাউটাও হাতে নিয়ে বা কোলে নিয়ে আমাদেরকে যেতে হয়েছে এই বাড়িতে। এ বাড়ির উঠোন জুড়ে আমার শৈশবের একাংশ পার হয়েছে, যেটা দেখলাম আবার রুদ্রিকের ভেতর। এই রাস্তা দিয়ে দৌড়ে দৌড়ে এ বাড়ি ও বাড়ি, কত আনন্দ সত্যি। কিন্তু খেলার সঙ্গীগুলো শুধু তার মামাতো দাদা আর ভাইরা, তারপরে আসবে হয়তো মাসির ছেলেমেয়েরা। এভাবেই আর কি তারা অনেক বেশি মজা করেছে। আর এই উঠোনে আমার এক মাসিকে তো দেখে নিলে, আর এদিকে আমার আরো 3 মাসি। আসলে রুদ্রিক যে আমার সাথে এভাবে এখানে আসবে আমি সেটা কোনোদিনও কল্পনা করিনি। আর রুদ্রিক আসার পরে দেখো, ওর মুখটা একদম লাল হয়ে গেছে। ওকে চেষ্টা করছিলাম সবকিছু দেখানো, সবকিছু বোঝানো, তবে আমার থেকে বোধহয় ওরা সব থেকে বেশি আনন্দিত। এই হাসি মাখা মুখটা দেখলে বোঝাই যাচ্ছে যে ওরা কত মজায় আছে। আর এই দেখো, রোদ্রে বসে কি গল্প দুজনার। হ্যাঁ, ও রুদ্রিকের থেকে ছোট শ্রীতম, কিন্তু সে কথায় বড্ড পাকা। মুখ থেকে স্পষ্ট কথা না বেরোলেও সে অনবরত কিছু না কিছু বলতে চায়। যাই হোক, ওরা খেলা করুক, চলো আমরা রান্নাঘরে যাই।
রান্নাঘরে আজকে ছিল লুচি। সকাল সকাল এসে তো ভরপুর খেয়েছি। বৌদিরা অনেক পদে পদে রান্না বান্নার মেনু করেছিল, আর আমরা এসে জব জব করে সব খেয়ে নিয়েছি। আর লুচিগুলো এত মজা ছিল, একদম ফুলকো ফুলকো। আর এদিকে সব রান্না বান্না গোছ গাছ, সাথে অনেকদিন পর দেখা হওয়াতে রকমারি গল্প আলাপচারিতাও চলছে। সেই কবে ছোট থাকতে এখানে এসে ঘুরে গেছি, আর আজকে এত দিন পর আসলাম। সবার তো রকমারি গল্প থাকে, তাই না? আমার দিদিমার যেহেতু কোনো ছেলে ছিল না, আমার মাসিরাই সব ছিল। আমার মাসি মা সবাই পর্যাপ্ত খেয়াল আমার দিদিমার রাখার চেষ্টা করেছে। সব থেকে বেশি খেয়াল রেখেছে আমার ছোট মাসি। তবে সব থেকে মজার বিষয় হলো, আমার দিদিমা কখনোই মেয়েদের উপর নির্ভরশীল ছিল না। তার পুকুর ভর্তি মাছ, ভিটা ভর্তি সুপারির গাছ, বিভিন্ন রকমের ফল ফলাদি, এগুলো দিয়েই যেন তার মাস, তার দিন, খাওয়া চলাফেরা সবকিছুই চলে যেত। তাছাড়া তার উপরি জিনিসগুলো মেয়েদের বাড়িতে ডিস্ট্রিবিউট করেও অনেক কিছু থেকে যেত। আমার কোনো মামা না থাকায় আমার মাস্তাতো দাদারাই আমার দিদিমার মুখাগ্নি করেছে, আর আমার মাস্তাতো দাদারাই তার শ্রাদ্ধের কাজ সম্পন্ন করলো এভাবেই। আর ভুলে গেছিস না বড় মা, আইসেই তো তোমার ডাল দিয়ে ভাত খেলাম। আমার একটাই ছেলে। বিয়ে থা দেবে নি বুঝে কার? আমার সালের বিয়ে দেবো, তাই? দেবো। ও আচ্ছা, ঠিক আছে। আর সেই চেয়ারে নাই রে শোনা। না, তোমার চেয়ারা নেই, তোমার চোখ একেবারে ডায়মন্ডের মতো গেলে যাচ্ছে, চোখের মনি। তোমার চেয়ারা নেই, তুমি বলি হবে। আমার ছোট দেওয়ারের মেয়ে আছে, এটাই মেয়ে কয়েক আমার সুন্দরী বর্মা করে, আমার সুন্দরী বর্মা করে, আমার সুন্দরী দেই বড় মা, তোমার ডাক্তার দেখাও দিই না। আমি শ্মশানে দিয়ে আইছি। আমরা আগাচ্ছি বাবা। বৌদিরা যে যার মতো কাজে ব্যস্ত। এদিকে ছোট বৌদিকে রেডি করে নিয়েই বের হয়ে পড়লাম একটু বিকেল বিকেল ঘুরতে। বাড়িতে বউরা থাকবে, মেয়েরা থাকবে, পরিবেশ গম গম করবে, ভরপুর বাড়ি থাকবে। এটা কত সুন্দর লাগে, তাই না? আমার মাসি বাড়ির রাজবাড়িতে হওয়ার সত্ত্বে পদ্মা নদীটা বেশ কাছে, আর পদ্মা নদী কাছে হওয়া সত্ত্বে পদ্মা নদীর বুকে থাকা চরটাও যেন খুবই কাছে। এই অঞ্চলে বেশিরভাগই ধান, গম, ভুট্টা, যব এসবের প্রচুর চাষ হয়। চলে আসলাম চরে, আর চরে আসার পরে দেখলাম প্রচুর গম হয়েছে, আর সেই সাথে হয়েছে প্রচুর ভুট্টা। এই যে এখন ওরা ভুট্টা ছিটতে যাচ্ছে, দেখি ওরা মিশন সাকসেসফুল হয় কিনা। মালিকের দাবর না কি ওরা ফাঁকা মাঠে গোল দিয়ে চলে আসে। উফ, সামনে কত ভুট্টা পাইকেছে, 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 দেখি পাইকেছে। এই চিল্লাচ্ছে, এই হাতে ফেলে দিলি কে, ফেলে দিলি কে? ছবি তুলছি, চুরিও করবা, ছবিও তুলবা। কাকা কাকা মিসাইল মারতে হবে। এই খা খা, কাঁচা তাই খা মিসাইল। ওই যেটা ভিডিও বানাইছে, আর যাব না বেগুন খেলিতে, হরে হরে, হরে রাম বাঁচা মারে। এই যে we are success to চুরি ইন মিসাইল। চর থেকে ফেরার পথে আমরা বসলাম আমার মাসির এই গ্রামের বাজারটাতে, আর এই বাজারে বসে আমরা কিছুক্ষণ চা খেলাম, গল্প আড্ডা করলাম। আর দেখো কি পরিমাণ রসুন নিয়ে যাচ্ছে। এইদিকে আসলে প্রচুর পেঁয়াজ, রসুন এই জিনিসগুলোর ফলন হয়, যেটা দেখলেই চোখ জুড়িয়ে যায়।